আগে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের স্মারকলিপি। কাল দলের বর্ধিত সভায় অংশ নেবেন ৪,০০০ নেতাকর্মী। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি, সবকিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট, দক্ষতা, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কিছুক্ষণের মধ্যে। দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত। ডক্টর ইউনূসের আমন্ত্রণে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। ৬ মাসে ভঙ্গুর অর্থনীতিকে গুছিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে, ট্যাক্স বাড়াতে হচ্ছে এই অপচয়কে আমার ট্যাকেল দেওয়ার জন্য। আবাসিক হল ছেড়ে যাচ্ছেন কুয়েট সাধারণ শিক্ষার্থীরা। চলছে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিও। ৩ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট। স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে রামপুরায় জুয়েলার্স মালিক সমিতির বিক্ষোভ। জননিরাপত্তায় রাজধানীতে রাতভর টহল, তল্লাশি। খসড়া চুক্তিতে সংস্কারের পর খনিজ ভাগাভাগিতে সমঝোতা যুক্তরাষ্ট্র ইউক্রেনের। নিশ্চিত করল কিয়েভ, শুক্রবার হতে পারে চুক্তি, দাবি ট্রাম্পের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামীকাল বিএনপির বর্ধিত সভা, যেটিকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে। চলমান পরিস্থিতিতে বিএনপির এই বর্ধিত সভা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন নেতারা, যেখানে অংশ নেবেন নির্বাহী কমিটির সদস্য ছাড়াও দলের উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকও। প্রায় ৪,০০০ নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন, আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলের বক্তব্য শুনবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবেন নতুন বার্তাও। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার ৫ দিন আগে জরুরিভাবে নির্বাহী কমিটির সভা হয়েছিল রাজধানীর একটি হোটেলে। গ্রেফতার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে সেটি অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালে মার্চে অনুষ্ঠিত হয় বিএনপি কাউন্সিল। জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। বিগত ১৫-১৬ বছর ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড তা তেমনভাবে আমরা করতে পারি নাই। ৫ই আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের ৪,০০০ নেতৃবৃন্দ ২৭ তারিখে এই সভায় অংশগ্রহণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার উদ্বোধনী বক্তব্য দিবেন। জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে চলছে আয়োজনের নানা প্রস্তুতি। নিয়মিত পরিদর্শন আর তদারকি করছে দলের দায়িত্বশীল নেতারা। তারা জানান, এই সভায় তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিবে বিএনপি। মাঠে যারা রাজনীতিটা করেন আমাদের দলের, তাদের মতামতটা কি, তারা কি চিন্তা ভাবনা করছে সেটাকে আমরা গ্রহণ করি এবং সেটাকে আমরা প্রাধান্য দিয়েই আমরা পরবর্তী কর্মসূচি, পরবর্তী আমাদের এগিয়ে যাওয়ার পথ আমরা নির্ধারণ করি। এবার একই সাথে দলের সর্বোচ্চ পর্যায় থেকে যে মতামতগুলো যেটা থাকে সেগুলোও কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়। যে কোনো ষড়যন্ত্রের মুখে নিজেদের ঐক্য অটুট রাখার বিষয়টি গুরুত্ব পাবে এই সভায়। চলমান ষড়যন্ত্র যেটা রয়েছে সেটা দেশীয় এবং আন্তর্জাতিক, সেই সবগুলোকে অ্যাড্রেস করে কর্মপরিকল্পনা নির্ধারণটাই হলো এই বর্ধিত সভার মূল প্রতিপাদ্য বিষয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি, সবকিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট, দক্ষতা, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি, সুদৃঢ়
ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। নির্বাচনের যেমন প্রস্তুতি রাখবো তেমনি প্রয়োজন হলে আন্দোলন করার মতো শক্তি বা প্রস্তুতি যেন সবসময় থাকে সে ব্যাপারেও আমরা তাদের নির্দেশনা দেব এবং তাদের মতামত আমরা গ্রহণ করব। বৃহস্পতিবারের বর্ধিত সভাকে ঘিরে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহ আর আগ্রহ নিয়ে অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তার। প্রায় ২৮ বছরের বিরতি শেষে বিএনপির বর্ধিত সভা ঘিরে নানান প্রস্তুতি জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন এই মাঠে। দলটি সর্বশেষ ১৯৯৭ সালে বর্ধিত সভার আয়োজন করেছিল। এবারের বর্ধিত সভা ঘিরে ব্যাপক উৎসাহ আর আগ্রহ দলের সর্বস্তরে। বিএনপি তার তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনবে এই বর্ধিত সভায় এবং দলের শীর্ষ নেতৃত্ব একটি বার্তা পৌঁছে দেবেন তৃণমূলের প্রতি, এমন প্রত্যাশা করছেন নীতি নির্ধারকরা। তারা বলছেন আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেবল বিএনপির জন্য নয়, গোটা জাতির জন্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা। দেশের বিরুদ্ধে আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখতে জাতীয় নির্বাচনের দাবিতে এই স্মারকলিপি কর্মসূচি বলে জানান তারা। সকাল 11টার দিকে এই কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধিরা। পরে প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে যাত্রা করলে হাইকোর্টের সামনে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে 7 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। যেখানে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে ইউএনও বা এসি ল্যান্ড দায়িত্ব পালন করছে। যেখানে মেয়র পালিয়ে গেছে সেখানে এসি ল্যান্ড অথবা মেয়র প্রশাসক ইউএনও দায়িত্ব পালন করছে। সুতরাং সমস্ত কাজগুলো স্মুথলি চলছে। কিন্তু এই সরকার জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা সবার আগেই এই স্থানীয় সরকার নির্বাচনটি করতে চাচ্ছে। আমরা এর বিরোধিতা করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আজ বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জানা গেছে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি নাম। তারা জানান সংগঠনটিতে শীর্ষ 4টি পদ থাকবে: আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে পারে। এর বাইরে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক সদস্য থাকবেন। কোনো ব্যতিক্রম না ঘটলে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কেন্দ্রের সদস্য সচিব পদে থাকতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ হাসান। সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আর মুখপাত্র হতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। সহকর্মী তানভীর মৌসুম রয়েছেন টিএসসিতে, যাব তার কাছে। তানভীর, এই সংগঠনের নেতৃত্বে কারা কারা থাকছেন? নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকছে কিনা জানাবেন, কি তথ্য আছে বিস্তারিত? নতুন যে রাজনৈতিক দল বা সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতে নতুন যে রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তির সাথে আজকে যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা রয়েছে সেটির কিন্তু কোনো সম্পর্ক থাকছে না, এবং এটি সম্পূর্ণভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি ছাত্র সংগঠন হিসেবেই আত্মপ্রকাশ করবে এবং এখানে মূলত ছাত্ররাই থাকবে। এবং এখানে যেহেতু ধারণা করা হচ্ছে যে এক সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার যেহেতু এই দলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন, সেহেতু তিনিও কিন্তু এই দলের ব্যাপারে, এই ছাত্র সংগঠনের ব্যাপারে আগেও কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে নতুন যে রাজনৈতিক দলের আলোচনা হচ্ছে এবং যেটি আসবে সেটির সাথে আজকে যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করতে চলেছে সেটির কিন্তু কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এবং এই যে আজকের যে ছাত্র সংগঠন সেটি কিন্তু অন্যান্য অনেক দিক থেকেই স্বাতন্ত্র্যের অধিকারী এবং অন্যান্য দলগুলোর সাথে কিন্তু সেটির কোনো মিল থাকছে না, সাদৃশ্য থাকছে না, এই অর্থে যে
এটি পুরোপুরিভাবে ছাত্রদের জন্যই গঠিত একটি দল এবং এখানে কিন্তু ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি একটি অনেক বড় ভূমিকা পালন করবে এবং এই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির উপর কেন্দ্র করেই কিন্তু এই যে ছাত্র সংগঠনটি সেটি আত্মপ্রকাশ করতে চলেছে এবং এর আগে আবু বাকের মজুমদার কিন্তু বলেছিলেন যে রাজনৈতিক যে লেজুর বৃত্তি সেই রাজনৈতিক লেজুর বৃত্তি থাকছে না এই ছাত্র সংগঠনে এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক লেজুর বৃত্তি মুক্ত হবে এই সংগঠনটি এবং এটি আসলে একেবারে তার সূত্র মতে টপ টু বটম একটি গণতান্ত্রিক দল হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকবে বলেও কিন্তু তিনি জানান এবং বলেন যে এখানে এর আগেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তগুলো কিন্তু কিছুটা সময় লেগেছে এবং সেই জন্যই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কিন্তু নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন এবং আত্মপ্রকাশ করে চলবেন এবং এখানে বেশ কিছু অন্যান্য বিভিন্ন যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনের কর্মীরা থাকবেন এবং এই দলটিতে কিন্তু প্রবেশের এবং অংশ নেয়ার এবং এই দলে যোগ দেওয়ার কিন্তু সর্বোচ্চ বয়সসীমা হবে 28 বছর। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আগামী 13 থেকে 16 মার্চ তিনি ঢাকা সফর করবেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো আমন্ত্রণেই সাড়া দিয়েছেন তিনি, এমনটা জানানো হয় কার্যালয়ের ওই বার্তায়। গেল 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সে সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র তিনি হস্তান্তর করেন জাতিসংঘ মহাসচিবের কাছে। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রাখাইনে তাদের প্রত্যাবাসনের ইস্যুটিও তুলে ধরা হয়। এই ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিগত সরকারের বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে তিনি বলেন, দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে। ভগ্নদশায় থাকা অর্থনীতিকে 6 মাসে অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে দাবি করেন তিনি। অভিযোগ, দেশজুড়ে মডেল মসজিদ তৈরির অজুহাতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে আশ্বাস দেন শফিকুল আলম। এছাড়া চিটাগং পোর্ট ইপিজেডের সঠিক ব্যবহার এবং বড় বড় কোম্পানির পাওনা মিটিয়ে দেয় দ্রুত বিদেশি বিনিয়োগ আসবে এমন আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগের গভর্নমেন্ট এটাকে একদম ডিস্ট্রয় করে গেছেন, আমরা এটাকে করছি এবং ওনাদের মেন ডিস্ট্রয়ের ওয়ান অফ দ্য মেজর টুল ছিল হচ্ছে 6-9 করা। আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে, ট্যাক্স বাড়াতে হচ্ছে এই অপচয়কে আমার ট্যাকেল দেওয়ার জন্য। কর্তৃপক্ষের ঘোষণার পর সকাল থেকে আবাসিক হল ছেড়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোর থেকেই ছাত্রছাত্রীরা হল ছাড়তে শুরু করেন। তারা জানান, সিন্ডিকেটের নির্দেশ মানতেই তারা ক্যাম্পাস ছাড়ছেন। তবে বহাল থাকবে দাবি আদায়ের লড়াই। দাবির পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণায় ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী। গতকাল সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ভিসির বাসভবনে তালা ঝোলাতে গেলে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটে শিক্ষার্থীরা। নিরাপত্তার দাবি এবং ভিসি প্রো ভিসির অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এখানে যেমন আমরা ফার্স্টে ঢাকায় মুভ করছিলাম যে আমাদের নিরাপত্তা ইস্যু ছিল, ওর জন্য তো ওই কনসার্ন থেকে কি আর কি চলে যাবো আর কি। ইচ্ছা ছিল থাকা, কিন্তু এখন আসলে থাকা সম্ভব না, কারণ কালকে নোটিশ দেওয়ার পর হচ্ছে বাসা থেকে হচ্ছে বলতেছে যেহেতু হবে নোটিশ দিয়ে দিচ্ছে, তাই এখন তোমার থাকার দরকার নেই, চলে আসো। বাড়ি হচ্ছে কক্সবাজার, কিছুদিন হয়তো থাকবো আমার আত্মীয়র বাসায়, এরপরে হয়তো চলে যাবো। অ্যাটলিস্ট বিকাল 5টা পর্যন্ত টাইম দিতে যাতে সবাই সুন্দর মতো বাসায় যেতে পারে। এখন তো অনেকের বাস থাকে না সকালে, বা অনেকের লং জার্নি। 5 দফা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কাজে যোগ দেননি তারা। বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম। কুমিল্লা মেডিকেল কলেজ সহ বেসরকারি আরও 3টি মেডিকেল কলেজে এর প্রভাব পড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের 160 জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি 5 দফা দাবিতে আন্দোলন
করছেন তারা। 48 ঘন্টায় তাদের দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফ। আমরা রোগী ইমার্জেন্সি পা ভেঙে গেছে, হুন্ড অ্যাক্সিডেন্ট করছে, ফ্যান দিন এতবার পুরো আমার বাড়ি, আমার ফুফুরে নিয়ে আসছি আমি। এখন পর্যন্ত তারা কোনো তথারীতি করতেছে না। রিটের যে শুনানি ছিল সেটা হচ্ছে আবার পিছিয়ে, অর্থাৎ সেটার রায়টা হচ্ছে 12ই মার্চ নেওয়া হয়েছে। মহামান্য আদালত চাইলে এই মামলাটা কালকে নিষ্পত্তি করে দিতে পারতো, অথবা রায়ের ডেটটা একটু আগায় দিতে পারতো, যেটা আমাদের জন্য সুবিধা হতো। আমাদেরকে রাস্তা যাত্রাবাড়ী থানার পৃথক 2 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 6 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক মন্ত্রী, এমপি এবং পুলিশ সদস্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে একই থানার মামলায়। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল ওয়াহাব এই আদেশ দেন। যাত্রাবাড়ী থানার জাহিদ হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড এবং একই থানার ওয়াসিম হত্যা মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক এমপি হাজি সেলিম, সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ, সাবেক এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটাই প্রথম। আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। যেভাবে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল। কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে প্রাণনাশের চেষ্টা ও স্বর্ণলুটের ঘটনায় কাউকে গ্রেপ্তার না করার প্রতিবাদে রামপুরা থানার সামনে বিক্ষোভ করেন স্বজন ও ব্যবসায়ীরা। এর আগে সকালে বনশ্রীতে অলংকার জুয়েলার্সের সামনে বিভিন্ন ব্যানারে তারা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে বনশ্রী সড়ক অবরোধ করলে যান চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা জানান, সন্ত্রাসীদের চাঁদা দেয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর মেসেজের সূত্র ধরে আসামি ধরা যায়, সেখানে পুলিশ নীরব। এ সময় রামপুরা থানা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে জুয়েলার্স মালিক সমিতির নেতারা। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ তাদের। পুলিশ জানায়, এই ঘটনায় আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন। তদন্তের স্বার্থে আসামির তথ্য এখনই জানানো যাচ্ছে না বলেও দাবি থানা পুলিশের। এই সন্ত্রাসীগুলো বহিরাগত না, অবশ্যই তারা এলাকার আশেপাশের, না হলে তারা জানে কিভাবে ব্যবসায়ী কখন যায়, কয়টা বাজে আসে, কয়টা বাজে যায়। গত 3 দিন হয়ে গেল, আজ পর্যন্ত এতগুলি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত একটি আসামিকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। তদন্তের স্বার্থে আমরা এখন টেকনিক্যালি একটু প্রবলেম আছে, যদি নামগুলো বলে দেই তারা বিভিন্নভাবে সরে যেতে পারে। রামপুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আপনাদের জানাবে। মহাসড়কে রাতের যাত্রায় বাড়ছে ডাকাত আতঙ্ক। যাত্রী বেশে গাড়িতে উঠে কিংবা সড়কে গাছ ফেলে ডাকাতি করছে দুর্বৃত্তরা। মালামাল হারানোর পাশাপাশি হামলা, শ্লীলতাহানির শিকার হচ্ছেন যাত্রীরা। পুলিশ বলছে মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা, গ্রেপ্তার হচ্ছে জড়িতরা।
টাঙ্গাইলের সাগরদিঘি ঘাটাইল সড়ক, মঙ্গলবার ভোর রাতের দৃশ্য। সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের 4টি বাসে চলে ডাকাতি। অস্ত্রের মুখে প্রথমে চালকদের জিম্মি করা হয়, তারপর শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল সহ মূল্যবান মালামাল। তার ঠিক 4 দিন আগে একই স্থানে ডাকাতির শিকার হন এক ব্যক্তি। রাস্তার ধারে যে কটা 20-25টা মুথা আছে না, পুরানো এবং নতুন, সকলগুলো এলো রাস্তা ডাকাতির যে গাছ কেটে ফেলে। জুয়া খেলবো, মাদকের টাকার জন্য সে ডাকাতি করবে, জুয়ায় লস হলে সে ডাকাতি করবে। প্রশাসনের যদি একটা ব্যবস্থা এখানে না হয় তাহলে এটা কঠিন। গেল শনিবার একই কায়দায় নওগাঁর পত্নীতলায় ডাকাতির ঘটনা ঘটে। লুটপাট চালানো হয় যাত্রীবাহী বিআরটিসি বাস সহ কয়েকটি যানবাহনে। 21 ফেব্রুয়ারি রাতে নরসিংদীতে ডাকাতির কায়দা ছিল একটু আলাদা। ঢাকা সিলেট মহাসড়কের ওপর গাড়ি আড়াআড়ি করে রাখে দুর্বৃত্তরা, তারপর দুটি গাড়িতে চালানো হয় লুটপাট। এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব মিলিয়ে আমরা এই বিষয়টাকে আনঅ্যাড্রেস রাখতে পারি না। আইনগতভাবে আমরা বাধ্য যে কোনো ঘটনা ঘটলে সেটার আইনগতভাবে তাকে মোকাবেলা করা। এর আগে গত 17 ফেব্রুয়ারি উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। রাতে দূরের যাত্রায় বাড়ছে যাত্রী চালকদের আতঙ্ক। পুলিশ বলছে কখনো যাত্রীবেশে গাড়িতে উঠে, কখনো বা মহাসড়ক অবরোধ করে ডাকাতি করছে দুর্বৃত্তরা। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাকি যেটুকুর ঘাটতি আছে সেটা হচ্ছে আপনার এবং আমাদের মধ্যে যে কোঅর্ডিনেশন, এইটুকুর যদি ঘাটতিটা আমরা পূরণ করতে পারি, আমার মনে হয় যে ওদের স্থান এখানে হবে। পুলিশের দাবি মহাসড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে টহল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশে চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের এক অনুষ্ঠানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। অন্যান্য বাহিনীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য। কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। মানুষের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে রিজভী আহমেদ একথা বলেন। রিজভী বলেন, দিন দুপুরে সন্ত্রাস, ছিনতাই, নারী ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সাধারণের জীবনের নিরাপত্তা দিতে পারেনি এই সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলেও মন্তব্য করেন রিজভী। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে। রাজনীতি মানে মিটিং মিছিল করা নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কে কত সমাজ সেবা করেছে তার উপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। আমরা যারা এই 16 বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে, তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয়, পুলিশ বলে না এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা তো একটু নারীর প্রতি, একজন মহিলার প্রতি ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, সরাসরি অপমান করা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেন, আন্দোলনের প্রায় 7 মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের শুধুমাত্র 2টি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান আহতরা। সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়কে অবরোধের মতো কর্মসূচি দেবার ঘোষণা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে। আমাদের যে দাবি হচ্ছে ক্যাটাগরি 2টো। আমাদের রক্তের উপরে বর্তমান সরকার দাঁড়ায় আছে, কিন্তু আমাদের সঙ্গে বৈষম্য করতেছে। যারা পঙ্গু, অন্ধ, হাত নেই পা নেই, তারা
ক্যাটাগরির মধ্যে থাকবে এবং যারা আর বাদ বাকি সবাই বি ক্যাটাগরির ভিতরে থাকবে, এটাই আমাদের দাবি। আমরা চাই আমাদের যে চিকিৎসাটা আছে এই চিকিৎসাটা অতি দ্রুত করতে হবে। সরকার এই ক্ষেত্রে খুবই উদাসীন। 7 মাস হয়ে গেছে, এখনো আমরা এখানে না আসার কথা ছিল না। সরকার উচিত ছিল ডোর টু ডোর সেবাটা পৌঁছায় দেওয়া। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। একই সাথে এই ধরনের পদক্ষেপকে প্রহসন দাবি করে শুনানিকে বয়কট করেন তারা। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ক্যাবের উদ্যোগে গ্যাস চুরি ও মূল্য বৃদ্ধির শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের গণশুনানি গ্যাসের দাম বৃদ্ধি নয়, বরং গ্যাসের চুরির বিরুদ্ধে হওয়া উচিত। তারা বলেন, বিএআরসির কাজ হওয়ার কথা গ্যাস বিদ্যুতের দাম কমানো, কিন্তু তারা দাম বৃদ্ধি নিয়ে শুনানি করছে। দেশকে পরিকল্পিতভাবে এলএনজির উপর নির্ভরশীল করারও অভিযোগ করেন তারা। এই শুনানি বয়কট করে ক্যাব ও বিআরসির সদস্যরা। আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে সেগুলো 5টা খুললে একটা পাওয়া যায়। আমাদের যে সমুদ্র আছে তার পাশে মায়ানমার গ্যাস তুলছে, ভারত গ্যাস তুলছে, আমরা তুলছি না। আমাদের দেশের গ্যাসকে ঠিকমতো না তুলে বাপেসকে ধ্বংস করেছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে, দেশকে এলএনজি নির্ভর করার জন্য। এই সরকার এসে তার পদ্ধতি পরিবর্তন করবে। ইতিমধ্যে তারা যে রূপরেখা প্রণয়ন করেছে তাতে উল্টো পথের যাত্রা শুরু হয়েছে। অবশেষে যুক্তরাষ্ট্রকে নিজেদের বিরল খনিজ সম্পদ দিতে বাধ্য হচ্ছে ইউক্রেন। খসড়া চুক্তিতে বেশ কিছু পরিবর্তনের পর সমঝোতা হয়েছে দুই দেশের। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে শর্তাবলী। কিয়েভের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন এসব তথ্য। আগামী শুক্রবারই ওয়াশিংটনে হতে পারে চুক্তির স্বাক্ষর, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সপ্তাহে তীব্র বাকযুদ্ধ হয় ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে। দাবি না মানায় চটে যান মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কিকে স্বৈরাচার আখ্যা দিয়ে যুদ্ধ শুরুর জন্য দায়ী করেন ইউক্রেনকেই। কড়া কথা শুনিয়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্টও। বলেন তার দেশ বিক্রির জন্য নয়। 3 বছরে দেয়া অস্ত্র সহায়তার প্রতিদান আদায় করতে চান ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের খনিজের ভাগ নিশ্চিতে চুক্তির দ্বার প্রান্তে বলে জানালেন তিনি। ইউক্রেনীয়রা খুব সাহসী। যুক্তরাষ্ট্র ও তাদের অর্থ সামরিক সহায়তা ছাড়া অল্প কয়েকদিনেই যুদ্ধ শেষ হয়ে যেত। ইউক্রেনকে 300 থেকে $350 বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র। অনেক বড় সমস্যায় তাদের সাহায্য করেছি। এবার মার্কিন করদাতারা তাদের অর্থ ফেরত চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি। আগামী শুক্রবারই হতে পারে ইউক্রেনের খনিজ নিয়ে চুক্তি। আমি শুনেছি শুক্রবার তিনি আসছেন। খুব বড় একটি চুক্তি হতে যাচ্ছে। জো বাইডেন হাওয়াই মিঠাইয়ের মতো অর্থ উড়িয়েছেন, এবার $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির খসড়ায় অনেক অযৌক্তিক দাবি পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এরপরই হয়েছে সমঝোতা। তবে নতুন কি কি বিষয় যুক্ত বা বাতিল হয়েছে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের $500 বিলিয়ন রাজস্ব আদায়ের পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। তবে ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে স্পষ্ট কিছুই বলা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ইউক্রেন ইস্যুতে জো বাইডেন প্রশাসনের উল্টো পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। সম্পর্ক উন্নয়ন করছেন রাশিয়ার সাথে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। অমানবিক নির্যাতনে ইসরায়েলের বিভিন্ন কারাগারে অন্তত 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত এই বন্দীদের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে এসব ফিলিস্তিনির। তবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে জানায় সংস্থাটি। ছবির এই ব্যক্তির নাম মোয়াজেজ আবায়াত। ফিলিস্তিনের আলোচিত এক বডি বিল্ডার ছিলেন তিনি। ভিডিওর এই ব্যক্তিও মোয়াজেজ আবায়াত। তবে দুই ছবির মাঝের ব্যবধান মাত্র 9 মাস। এ সময় বন্দী ছিলেন ইসরায়েলি কারাগারে। কতটা নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছেন তিনি তা স্পষ্ট। গেল বছর বিশ্বজুড়ে তোলপাড় তোলে এই ভিডিও। আবারও সামনে আসে ইসরায়েলি কারাগারে বর্বর নিপীড়নের বিষয়টি।
2023 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। বন্দীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানিয়েছে এ তথ্য। নিহতদের মধ্যে 38 জনই গাজার বাসিন্দা। কারাগারে এসব ফিলিস্তিনি বন্দীদের খেতে দেওয়া হয় না দিনের পর দিন, বন্দী করে রাখা হয় অন্ধকার কুঠিরিতে। অমানবিক নির্যাতনে প্রাণ যায় এসব ফিলিস্তিনির। তবে নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলেও জানায় সংস্থাটি। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নির্যাতনের বিষয়টি আলোচিত হয় বন্দি বিনিময়ের পর থেকেই। বিভিন্ন কারাগারে নির্যাতনের শিকার এসব ফিলিস্তিনি এতটাই অসুস্থ যে তাদের সরাসরি মিশরে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে বিপরীত চিত্র ইসরায়েলি জিম্মিদের ক্ষেত্রে। মুক্তি পাওয়ার পর প্রত্যেককেই দেখা যায় সুস্থ সবল। তাদের অভিব্যক্তিতে স্পষ্ট কতটা সুযোগ সুবিধা রেখেছিল হামাস। মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার তেহরান সফরে বৈঠক হয় তাদের। ইরানের প্রধান আয়ের উৎস তেল শিল্পের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পরেই ইরান সফরে যান তিনি। বৈঠকে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা, বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যু সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর সুযোগ রয়েছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া ও ইরান উভয়ই সিরিয়াতে শান্তি ও স্থিতিশীলতা চায় বলেও জানান তিনি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কো ও তেহরান প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে। এতে ক্ষুব্ধ হয় পশ্চিমারা। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।